ইউরোপিয়ান ইউনিয়নে যুক্ত হওয়ার পথে ইউক্রেনে এখন নতুন গতিতে মন্তব্য প্রেসিডেন্ট জেলেনস্কির। ইংলিশ চ্যানেলে রাশিয়ার শ্যাডো ফ্লিট ট্যাঙ্কার আটক, ব্রিটিশ বাহিনীর রাশিয়াকে মদতকারীদের প্রতি প্রধানমন্ত্রী স্টারমারের কড়া হুঁশিয়ারি। ইতালিতে আত্মপ্রকাশ করল নতুন কট্টর ডানপন্থী দল, প্রধানমন্ত্রী মেলোনির জন্য চ্যালেঞ্জ। জি7 সম্মেলন ঘিরে ফ্রান্স ও সুইজারল্যান্ডের তীব্র বিক্ষোভ, নজিরবিহীন নিরাপত্তা জোরদার। গণভোটের মাধ্যমে দেশের জনসংখ্যা 10 মিলিয়নের সীমাবদ্ধ রাখার বিতর্কিত প্রস্তাব প্রত্যাখ্যান করল সুইজারল্যান্ডের ভোটাররা। ইউরোপের হালনাগাদ ও বৈচিত্র্যময় খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি তাসমিয়া টুম্পা। ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের প্রক্রিয়ায় ইউক্রেন এক ধাপ এগিয়ে গেছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শনিবার রাতে এক ভিডিও বার্তায় তিনি বলেন, ইইউ সদস্যপদ পাওয়ার প্রথম ধাপের আলোচনা শুরু করতে রাজি হওয়ায় এই প্রক্রিয়ায় নতুন গতি এসেছে। জেলেনস্কি জোর দিয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে ইউক্রেনের যেমন ইউরোপকে প্রয়োজন, ঠিক তেমনি দীর্ঘমেয়াদী রুশ আগ্রাসন মোকাবিলায় ইউরোপেরও ইউক্রেনকে প্রয়োজন। নেটোর আসন্ন আঙ্কারা সম্মেলন ও ইউরোপিয়ান কাউন্সিলের বৈঠকে রাশিয়ার তেল ও সামরিক স্থাপনায় দূরপাল্লার হামলার সক্ষমতা বৃদ্ধি, ড্রোন চুক্তি এবং নতুন নিষেধাজ্ঞার বিষয়ে জোরালো আলোচনা হবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ইউরোপিয়ান ইউনিয়নে যোগদানের প্রথম ধাপের আলোচনা শুরু করার বিষয়ে সবুজ সংকেত মিলেছে, যা আমাদের সদস্যপদ পাওয়ার পথকে আরও গতিশীল করবে। রাশিয়ার দীর্ঘমেয়াদী আগ্রাসী নীতি এবং ইউরোপের সীমান্তে নতুন সামরিক ঘাঁটি গড়ার যে প্রবণতা আমরা দেখছি, তাতে এটি স্পষ্ট যে ইউক্রেনের সামরিক সক্ষমতা ও অভিজ্ঞতা ছাড়া ইউরোপ ভবিষ্যতে বড় ধরনের সংকটে পড়বে। তাই কেবল ইউক্রেনেরই ইউরোপকে প্রয়োজন নয়, ইউরোপেরও ইউক্রেনকে সমান প্রয়োজন। ইউক্রেন যুদ্ধের তহবিল যোগানো বন্ধ করতে এবার রাশিয়ার উপর বড় ধরনের ধাক্কা দিল ব্রিটেন। এই প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রম করার সময় রাশিয়ার একটি নিষেধাজ্ঞা অমান্যকারী শ্যাডো ফ্লিট তেল ট্যাঙ্কার মাঝ সাগরেই অবরুদ্ধ করেছে ব্রিটিশ সশস্ত্র বাহিনী। রবিবার কমান্ডোর এই ঝটিকা অভিযানের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার কড়া হুঁশিয়ারি দিয়ে বলছেন, পুতিনের যুদ্ধযন্ত্রে জ্বালানি সরবরাহকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। মাঝসাগরে আকাশ থেকে র্যাপলিং দড়ি বেয়ে নামছেন ব্রিটিশ রয়্যাল মেরিন কমান্ডোরা। রবিবার ভোররাতে ইংলিশ চ্যানেলে এক শ্বাসরুদ্ধকর ও নজিরবিহীন অভিযান চালায় ব্রিটিশ সশস্ত্র বাহিনী। লক্ষ্য রাশিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে তেল পরিবহন করা শ্যাডো ফ্লিট এর অন্যতম বড় জাহাজ স্মির্তোস। ক্যামেরুনের পতাকাবাহী এই বিশালাকার তেল ট্যাঙ্কারটি অবরুদ্ধ করতে ব্যবহার করা হয় চিনুক হেলিকপ্টার, যুদ্ধবিমান, একটি ফ্রিগেট এবং মাইনহান্টার যুদ্ধজাহাজ। রয়্যাল মেরিনের পাশাপাশি ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির বিশেষ কর্মকর্তারা এই অভিযানে অংশ নেন এবং জাহাজের সমস্ত নথিপত্র তল্লাশি শুরু করেন। Our focus was on the coordination to ensure that we conducted a really slick execution of that boarding, and that's what we achieved. অভিযানের পর এক এক্স পোস্টে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। পোস্টে পুতিনের যুদ্ধকে যারা মদত দিচ্ছে তাদের লুকিয়ে থাকতে দেবে না বলে মন্তব্য করেন তিনি। ইউক্রেন যুদ্ধের তহবিল জোগাতে মস্কো এই শ্যাডো ফ্লিটগুলোর মাধ্যমে গোপনে আন্তর্জাতিক বাজারে তেল বিক্রি করে আসছিল। কিভ দীর্ঘদিন ধরেই এই নেটওয়ার্ক ধ্বংস করতে মিত্রদের চাপ দিয়ে আসছিল। এই সফল অভিযানের পর ব্রিটেনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ফ্রেঞ্চ বাহিনীর সাথে ঘনিষ্ঠ সমন্বয় ও আন্তর্জাতিক আইন মেনেই এই অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছে ডাউনিং স্ট্রিট। বর্তমানে 25 জন ক্রু সহ ট্যাঙ্কারটিকে ইংল্যান্ডের দক্ষিণ উপকূলে কড়া নজরদারিতে আটকে রেখে তদন্ত চালাচ্ছে ন্যাশনাল ক্রাইম এজেন্সি। এই অভিযান থেকে ক্রেমলিনের উদ্দেশ্যে স্পষ্ট বার্তা দিয়েছে ব্রিটিশ সামরিক কমান্ড। তবে লন্ডনে অবস্থিত রুশ দূতাবাস তাৎক্ষণিকভাবে এই বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি। Well, I think that message is the same as what our allies have been communicating, and indeed what the UK government has been communicating, that evading sanctions to fund an illegal war in Ukraine will be countered with decisive action, and that's what we've done on this occasion. বাসুদেব নাথ, TVN24 নিউজ ডেস্ক।
ফ্রান্সের এভিয়ান লে বা সোমবার থেকে শুরু হতে যাওয়া G7 শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে ফ্রান্স এবং সুইজারল্যান্ড সীমান্তে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। জলবায়ু পরিবর্তন ও বাণিজ্যের নামে বিশ্ব নেতারা পুঁজিবাদকে প্রশ্রয় দিচ্ছেন বলে অভিযোগ তুলেছেন আন্দোলনকারীরা। অন্যদিকে সাধারণ মানুষের চলাচলের পথ অবরুদ্ধ করে শহর জুড়ে নজিরবিহীন নিরাপত্তা ব্যবস্থা নেয়ার সাধারণ নাগরিকদের মাঝে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ। ফ্রান্সের এভিয়ান শহরের লেক জেনেভার তীরে রবিবার বিশ্ব নেতাদের বিশাল আকৃতির মুখোশ পরে এক অভিনব প্রতিবাদ জানান অক্সফামের কর্মীরা, যেখানে দেখা যায় জলবায়ু পরিবর্তন, মানবাধিকার এবং লিঙ্গ সমতার মতো গুরুত্বপূর্ণ ফাইলগুলো ডাস্টবিনে ফেলে বিশ্ব নেতারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হাসিমুখে হাত মেলাচ্ছেন। আন্তর্জাতিক সাহায্য সংস্থা অক্সফামের অভিযোগ, ফ্রেঞ্চ প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ অন্যান্য G7 নেতারা ট্রাম্পের উপস্থিতি নিশ্চিত করতে এবং তাকে খুশি রাখতেই ব্যস্ত। ফলে যুদ্ধ ও জলবায়ুর মতো বৈশ্বিক সংকটগুলো আড়ালে চলে যাচ্ছে। La symbolique de notre action, c'est de montrer les sujets. G7 যদি কেবল ডোনাল্ড ট্রাম্পের সামনে মাথা নত করা আর তাকে খুশি রাখার মঞ্চে পরিণত হয়, তবে এই সম্মেলন উল্টো ক্ষতিকর প্রমাণিত হবে। বিশ্ব নেতারা আজ যেসব সিদ্ধান্ত নিতে ব্যর্থ হচ্ছেন, তার জন্য তাদের ইতিহাসের কাছে জবাবদিহি করতে হবে। Très satisfait de pouvoir অক্সফামের প্রতিবাদের পাশাপাশি সুইজারল্যান্ডের জেনেভাতেও নেমেছে হাজারো মানুষের বিশাল ঢল। পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদ বিরোধী স্লোগানে মুখর বিক্ষোভকারীরা বিশাল প্যালেস্টাইনের পতাকা হাতে রাস্তা ও পার্কগুলোতে সমাবেশ করছেন। এমনকি জেনেভা লেকের বুকেও নৌকা ভাসিয়ে পালের গায়ে বড় বড় অক্ষরে লিখে দেওয়া হয়েছে নো G7। কর্তৃপক্ষ সব রাস্তাঘাট বন্ধ করে পুরো শহর অবরুদ্ধ করে রেখেছে। আমাদের সর্বত্র তল্লাশি করা হচ্ছে, চলাফেরা করা অসম্ভব হয়ে পড়েছে। মাত্র 7 জন মানুষের বৈঠকের জন্য পুরো শহর অচল করে দেওয়ার এই সিদ্ধান্ত সম্পূর্ণ অযৌক্তিক। তারা তো চাইলে এই বৈঠকটি ভিডিও কনফারেন্সের মাধ্যমেও করতে পারতেন। G7 আসলে ধনকুবেরদের একটি সার্কাস, যার মূল উদ্দেশ্য হলো ধনীদের আরো ধনী করা আর গরিবদের পেছনে ফেলে দেওয়া। এই পুঁজিবাদী ও পিতৃতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আমাদের নারীদের আরো জোরালোভাবে সোচ্চার হতে হবে। এই ব্যাপক বিক্ষোভের মুখে ফ্রেঞ্চ ও সুইস সীমান্ত জুড়ে জোরদার করা হয়েছে নজিরবিহীন সামরিক নিরাপত্তা। সুইজারল্যান্ড তাদের 4000 সেনা এবং ফ্রান্স 8000 পুলিশ মোতায়েন করেছে। তবে সাধারণ শান্তিকামী আন্দোলনকারীদের অপরাধীর মতো আটকে রাখা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। কর্তৃপক্ষ আমাদের সাথে এমন আচরণ করছে যেন আমরাই সব অপরাধী। অথচ সত্য হলো এই পৃথিবীর ক্ষমতাশীল মানুষ আর পুঁজিবাদীরাই আজ পুরো গ্রহটাকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। মধ্যপ্রাচ্য ও ইউক্রেন যুদ্ধ যখন বিশ্বকে বিপর্যস্ত করে তুলছে, তখন আমজনতার এই তীব্র ক্ষোভ আর প্রতিবাদের মুখে শুরু হতে যাওয়া G7 সম্মেলন বৈশ্বিক সংকট সমাধানে কতটুকু ভূমিকা রাখবে তা নিয়েই এখন বড় প্রশ্ন। বাসুদেবনাথ, TVN 24 নিউজ ডেস্ক। সুইজারল্যান্ডের জনসংখ্যা সর্বোচ্চ 10 মিলিয়নে সীমাবদ্ধ রাখার একটি বিতর্কিত প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান করেছেন দেশটির নাগরিকরা। কট্টর ডানপন্থী দল সুইস পিপলস পার্টির আনা এই প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছেন প্রায় 55% ভোটার। বিশেষজ্ঞদের মতে এই প্রস্তাব পাশ হলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে মুক্ত চলাচল চুক্তি বাতিল হয়ে যেত, যা দেশের অর্থনীতি ও শ্রমবাজারকে চরম সংকটে ফেলত। তবে প্রস্তাবটি প্রত্যাখ্যান হলেও গ্রামীণ ও শহরের ভোটারদের মাঝে তৈরি হয়েছে এক গভীর মনস্তাত্ত্বিক বিভাজন। প্রত্যক্ষ গণতন্ত্রের দেশ সুইজারল্যান্ডে কোনো বড় নীতি নির্ধারণের ক্ষেত্রে প্রয়োজন হয় সাধারণ মানুষের রায়। রবিবার তেমনই এক ঐতিহাসিক রায় দিল দেশটির নাগরিকরা। 2050 সালের মধ্যে দেশের জনসংখ্যা কোনোভাবেই যেন 10 মিলিয়ন পার না হয় এমন একটি আইনি সীমাবদ্ধতা বা ক্যাপ বসানোর প্রস্তাব এসেছিল গণভোটে। কিন্তু প্রাথমিক ফলে দেখা যাচ্ছে সুইজারল্যান্ডের 55% মানুষ এই প্রস্তাবের বিপক্ষে এবং 45% পক্ষে রায় দিয়েছেন। এই প্রস্তাবের মূল উদ্যোক্তা ছিল অভিবাসন বিরোধী কট্টর ডানপন্থী দল সুইস পিপলস পার্টি। তাদের দাবি ছিল অনিয়ন্ত্রিত অভিবাসনের কারণে সুইজারল্যান্ড আর আগের মতো থাকছে না। আবাসন সংকট, রাস্তায় তীব্র জ্যাম এবং স্কুল ও হাসপাতালের ওপর অতিরিক্ত চাপ তৈরি হচ্ছে। প্রস্তাবটি হেরে গেলেও দলটির দাবি 45% মানুষের সমর্থন প্রমাণ করে যে দেশের সাধারণ মানুষ অভিবাসন নীতিতে পরিবর্তন চায়। 45% of the Swiss population said yes to limit immigration, to do something against those big problems that we have with illegal and criminal asylum seekers. So a very strong sign to our government
to change its policies, a very strong sign to the other parties as well, and a very strong sign to the large lobby organizations. দলটির প্রধান মার্সেল ড্যাটলিং এই ফলের পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তার মতে সুইজারল্যান্ডের গ্রামীণ অঞ্চলের হাজার হাজার মানুষ এই প্রস্তাবের পক্ষে ভোট দিলেও শহরের ভোটারদের আধিক্যের কাছে তারা হেরে গেছেন। এই রায়ের ফলে সুইজারল্যান্ডের বিদ্যমান আবাসন বা সামাজিক খাতের কোনো সমস্যারই সমাধান হলো না বলে সতর্ক করেছেন তিনি। আজকের রবিবারটি আমাদের জন্য এবং পুরো সুইজারল্যান্ডের জন্য অত্যন্ত হতাশাজনক, কারণ আমরা হেরে গেছে গ্রামীণ অঞ্চলের মানুষ। গ্রামের মানুষ বিপুল সংখ্যায় হ্যাঁ ভোট দিয়েছিল, তারা একটা সমাধান চেয়েছিল, কিন্তু শহরের ভোটাররা আজ তাদের ওপর স্টিম রোলার চালিয়ে দিয়েছে। এর ফলে একটি সমস্যারও সমাধান হলো না। মূলত এই প্রস্তাব পাশ হলে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে সুইজারল্যান্ডের মুক্ত চলাচল চুক্তি বা ফ্রি মুভমেন্ট অফ পিপল বিপন্ন হতো, যা দেশের ব্যবসায়ী মহলকে চরম আতঙ্কে ফেলেছিল, কারণ সুইজারল্যান্ডের অর্ধেকের বেশি পণ্য বিক্রি হয় ইউরোপের বাজারে। এছাড়া দেশটির পর্যটন, হোটেল ব্যবসা এবং চিকিৎসা খাত ব্যাপকভাবে বিদেশি দক্ষ শ্রমিকদের উপর নির্ভরশীল। ভোটারদের বড় অংশই আশঙ্কা করেছিলেন জনসংখ্যা বেঁধে দিলে দেশটিতে তীব্র শ্রমিক সংকট দেখা দেবে এবং বৈশ্বিক অস্থিরতার এই সময়ে সুইজারল্যান্ড ইউরোপে বিচ্ছিন্ন হয়ে পড়বে। তবে ভোটের হার ছিল রেকর্ড 58%, যা সাধারণ মানুষের গভীর উদ্বেগেরই বহিঃপ্রকাশ। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। ইটালির সাবেক জেনারেল রবার্তো ভান্নাচি রবিবার তার নতুন কট্টর ডানপন্থী রাজনৈতিক দল ফুতুরো নাজিওনালে এর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন। দলটি দ্রুতই প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির জন্য রাজনৈতিক মাথাব্যথার কারণ হয়ে উঠছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রোমে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে ইউরোপিয়ান ইউনিয়ন বিরোধী ও রাশিয়াপন্থী এই দলের নেতা ভান্নাচি অভিভাষণ থেকে শুরু করে শ্রমনীতি পর্যন্ত তার জাতীয়তাবাদী ইশতেহারের মূল বিষয়গুলো তুলে ধরেন। ভাষণে তিনি কর্মসংস্থানের ন্যূনতম বয়স 14 বছরে নামিয়ে আনার প্রস্তাব দেন। পাশাপাশি সন্তান লালন পালনের জন্য ঘরে থাকা নারীদের সরকারি ভর্তুকি দেওয়ার পক্ষে মত দেন, যাতে তারা চাকরি ছেড়ে দিলে সেই কর্মসংস্থানের সুযোগ বেকার পুরুষদের জন্য তৈরি হয়। 57 বছর বয়সী ভান্নাচি 3 বছর আগে একটি বই প্রকাশ করেন, যেখানে তিনি ঐতিহ্যবাহী ইটালিয়ান মূল্যবোধের পক্ষে অবস্থান নিলেও LGBTQ সম্প্রদায়, অভিবাসী ও নারীবাদীদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করেন। বর্তমান দ্রুতগতির যুগে পোল্যান্ডে তুমুল সাড়া ফেলেছে সম্পূর্ণ উল্টো ধাঁচের এক ধীরগতির ব্যতিক্রমী ট্রেন। আধুনিক ট্রেনের মতো এই ট্রেনে কোনো ওয়াইফাই বা শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই, বরং ঘন্টার পর ঘন্টা সময় নিয়ে এটি চলে চোখ জুড়ানো গ্রামীণ আঁকাবাঁকা পথে। 80 দশকের স্মৃতি আর ঐতিহ্যবাহী খাবারের স্বাদ ফিরিয়ে আনা এই নস্টালজিক ট্রেনের নান্দনিকতা মুগ্ধ করে যাত্রীদের। পোলিশ স্টেট রেলওয়ের নতুন এই বিশেষ ট্রেনের নাম নিএসপিএনসি বা ধীরগতির ট্রেন। যেখানে বিশ্বজুড়ে বুলেট ট্রেনের গতি বাড়ানোর প্রতিযোগিতা চলছে, সেখানে পোল্যান্ডে চড়া দামে টিকিট কেটে মানুষ বেছে নিচ্ছেন এই ধীরগতির রোমাঞ্চ। 80 দশকের আদলে রাঙানো এই ট্রেনটি মূলত ব্যস্ত জীবন থেকে ছুটি নিয়ে একটু জিরিয়ে নেয়ার এক দারুণ মাধ্যম। ট্রেনের ভেতরে পা রাখলেই মনে হবে 3 দশক আগের কোনো সময়ে ফিরে যাওয়া। কমলা রঙা পুরনো পর্দা আর ভিনটেজ রেল ম্যাপের এই ট্রেনের সবচেয়ে বড় আকর্ষণ এর ডাইনিং কার, যেখানে পরিবেশন করা হচ্ছে পোল্যান্ডের ঐতিহ্যবাহী সাওয়ারক্রট স্ট্রু আর পোলিশ ফিল্টার ছাড়া কফি। আমরা এখানে সম্পূর্ণ পুরনো ধাঁচের একটি পোলিশ মেনু অফার করছি। আমাদের অভিজ্ঞ শেফদের মাধ্যমে কেন্দ্রীয় রান্নাঘরে তৈরি খাবারগুলো এখানে ট্রেনেই সুন্দরভাবে প্রস্তুত করে যাত্রীদের প্লেটে তুলে দেওয়া হয়। পাহাড়ি পথ আর বিস্তীর্ণ বনভূমি পেরিয়ে ট্রেনটি যখন ভিস্তুলা নদী পার হয়, যাত্রীরা তখন মুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন জানালার বাইরে। পুরনো স্মৃতি মনে করতে আসা প্রবীণদের পাশাপাশি অনেক বাবা মা তাদের সন্তানদের দেখাচ্ছেন যে তাদের শৈশবে ভ্রমণের ধরন কেমন ছিল। এই ট্রেনটি সম্পূর্ণ আলাদা, কারণ এটি পোল্যান্ডের পুরনো দিনের রেল ভ্রমণের স্মৃতি মনে করিয়ে দেয়। 1986 সালের দিকে আমি যখন আমার ছেলের বয়সে ছিলাম, তখন মানুষ এভাবেই যাতায়াত করত। এই ধীরগতির ট্রেনটি কিন্তু কোনো সাধারণ পর্যটক ট্রেন নয়। এটি নিয়মিতভাবে পোল্যান্ডের বড় বড় শহরগুলোর মধ্যে সংযোগ রক্ষা করছে। তরুণ প্রজন্ম ছুটির দিনে যান্ত্রিক কোলাহল এড়িয়ে দ্রুতগতির প্যান্ডোলিনা ট্রেনের পরিবর্তে এই নস্টালজিক ট্রেনটিকে বেছে নিচ্ছেন। অনুভূতিটা সত্যিই ভীষণ আনন্দের। জানালা দিয়ে বাইরের এই চমৎকার প্রাকৃতিক দৃশ্য দেখা যায়। আমি ফোনে কথা বলছি না, কোনো সংবাদপত্রও পড়ছি না, শুধু চারপাশটা উপভোগ করছি। আমাদের পোল্যান্ডের প্রকৃতি সত্যি অসাধারণ সুন্দর।
piękne są. গতি নয় বরং ভ্রমণের প্রতিটি মুহূর্তকে গভীরভাবে অনুভব করাই এই ট্রেনের মূল উদ্দেশ্য। আর তাই গত এপ্রিল মাসে উদ্বোধনের পর থেকেই এই ট্রেনের সব টিকিট নিয়মিতভাবে অগ্রিম বিক্রি হয়ে যাচ্ছে। বাসুদেবনাথ, TVN24 নিউজ ডেস্ক। এক নজরে ইউরোপের আরও নানা খবর পেতে চোখ রাখুন TVN24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।